নমস্কার, ময়নাতদন্তের খোলামেলা আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভঙ্কর চক্রবর্তী এবং আজকে আমরা একেবারে এই যে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের তার একটা অন্য দিকে আলো ফেলার চেষ্টা করছে সিবিআই এবং সেটা গোটা এই নিয়োগ কেলেঙ্কারির মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে এমনটাই তদন্তকারীরা কিন্তু মনে করছে। কি সেই দিক? সেটা হচ্ছে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নিয়োগ, সেই নিয়োগে যে বড়সড় কেলেঙ্কারি হয়েছে তার আভাস কিন্তু তার আভাস যাই বলুন না কেন, এবং খুব স্পষ্ট করে সে কথা কিন্তু বিচারপতি রঞ্জিত কুমার বাগের, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের যে তদন্ত কমিটি কলকাতা হাইকোর্ট তৈরি করে দিয়েছিল, সেই কমিটি তাদের রিপোর্টে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে বেআইনিভাবে অবৈধ উপায়ে চাকরির পরীক্ষায় না বসে, ইন্টারভিউ না দিয়ে অনেকেই চাকরি পেয়েছেন। শতাধিক চাকরি হয়েছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। নিয়োগের ক্ষেত্রে যে উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছিল এই শান্তিপ্রসাদ সিনহা, অশোক সরকার, এদেরকে মাথায় রেখে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তৎকালীন শিক্ষামন্ত্রী রাজ্যের, সেই কমিটিও যে অবৈধ সে কথাও কিন্তু খুব পরিষ্কার করে বলে দিয়েছিল বাক কমিটির রিপোর্ট। এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়, যিনি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান, যার সঙ্গে একাধিক কেলেঙ্কারি জড়িত বলে অভিযোগ তোলা হচ্ছে, সেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সিবিআই গ্রেপ্তার করেছে এবং আজকে যখন তাকে আদালতে তোলা হয় তখন তিনি একটা অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকরও বটে, তিনি দাবি তুলেছেন বা দাবি করেছেন যে কোনো রকমের নিয়োগের কাগজে বা কোনো নিয়োগপত্রে তিনি স্বাক্ষর করেননি। এবং তার এই দাবি শুনে সিবিআইয়ের আইনজীবীরা, তারা তো বটেই, অন্য আইনজীবীরাও কিন্তু খানিকটা হতচকিত। কারণ স্কুল সার্ভিস কমিশন কিন্তু সরাসরি নিয়োগপত্র দেন না। এর আগে তদন্তে যে তথ্যগুলো উঠে এসছে তাতে বলা হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশন থেকে পুরো প্রসেস মেনটেন করে সেটা যেত মধ্যশিক্ষা পর্ষদে, মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি তিনি নিয়োগপত্রে স্বাক্ষর করতেন এবং সেই নিয়োগপত্র পৌঁছে যেত চাকরি প্রার্থীদের কাছে এবং এভাবেই কিন্তু নিয়োগ হতো। তাহলে হঠাৎ করে এই কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিসের ভিত্তিতে দাবি করছেন যে তিনি কোনো রকমের নিয়োগের কাগজপত্রে, নিয়োগপত্রে তিনি স্বাক্ষর করেননি? একদিকে তিনি যখন এই দাবি করছেন, অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর 350টি নিয়োগপত্র তাদের হাতে পৌঁছে গিয়েছে। এই যে 350টি নিয়োগপত্র, এই নিয়োগপত্রগুলো নিয়ে কিন্তু রহস্য ক্রমেই দানা বাঁধছে। কি ধরনের রহস্য? কল্যাণময় গঙ্গোপাধ্যায় দাবি করছেন তিনি কোনো নিয়োগপত্রে স্বাক্ষর করেননি, অথচ যে নিয়োগপত্রগুলো তদন্তকারীদের হাতে পৌঁছেছে প্রতিটি নিয়োগপত্রেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসাবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে, তেমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। আবারও বলছি, একটা দুটো নিয়োগপত্র নয়, 350টি নিয়োগপত্রের হদিশ মিলেছে। যে নিয়োগপত্রগুলো 2020 সালের 20 মার্চ একই সঙ্গে 350টি নিয়োগপত্র মধ্যশিক্ষা পর্ষদ থেকে ছাড়া হয়েছিল। আমি এই আলোচনায় যাওয়ার আগে এই নিয়োগপত্রটা একবার আপনাদের দেখাতে চাই। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। এই যে নিয়োগপত্র, এই ধরনের নিয়োগপত্র একেবারে, সেখানে কিন্তু মেমো নাম্বার, এই ডেট উল্লেখ করে, এই যে মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, সেই পর্ষদের লোগো ব্যবহার করে এই নিয়োগপত্রগুলো দেওয়া যায়। তাতে কিন্তু একেবারে এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষর কিন্তু এই নিয়োগপত্রে রয়েছে। নিয়োগপত্রগুলো যাদেরকে দেওয়া হয়েছে
তারা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু চাকরি করছেন গ্রুপ সি অর্থাৎ করণিক পদে। এবং এই নিয়োগপত্রগুলো যখন এই তদন্তকারীদের হাতে আসে, সেইগুলো ভুয়ো কি ভুয়ো নয় সেগুলো নিয়ে কার সুপারিশে হয়েছিল, তারা পরীক্ষা দিয়েছিল কিনা, সেইগুলো একটা সেপারেট বিষয়, সেগুলোকে যদি আমরা সরিয়েও রাখি খানিকটা, এই নিয়োগপত্রগুলোতে একাধিক অসঙ্গতি, একাধিক বেনিয়ম এখন পর্যন্ত কিন্তু তদন্তকারীদের নজরে এসছে। কি কি বেনিয়ম? প্রথম যে বেনিয়ম তদন্তকারীরা ধরেছেন এখন পর্যন্ত, সেটা হচ্ছে এই নিয়োগপত্রে, আবারও বলে রাখছি, যারা এই নিয়োগপত্র পেয়েছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্ন স্কুলে কর্মরত, তারা এই মুহূর্তে চাকরি করছেন, বিভিন্ন স্কুলে বেতন পাচ্ছেন এবং রাজ্য সরকার তাদের কিন্তু বেতন দিচ্ছে। এমন নয় যে ভুয়ো নিয়োগপত্র তারা কেউ চাকরি পায়নি, এমনটা নয়। তদন্তকারীরা এই নিয়োগপত্রগুলো ভেরিফাই করেছে এবং ভেরিফাই করে দেখেছে যে এরা কিন্তু এই মুহূর্তে চাকরি করছে 350টি নিয়োগপত্র, এবং একটি স্কুলে নিয়মের বাইরে গিয়ে একাধিক নিয়োগপত্র দেওয়া হয়েছে, এমন উদাহরণও কিন্তু রয়েছে। এবং কি কি অসঙ্গতিগুলোর জায়গায় আসি একবার আপনাদের বলি। এই নিয়োগপত্রে যে মেমো নম্বরের উল্লেখ করা হয়েছে, এই 350টি নিয়োগপত্রে একই মেমো নম্বর দেয়া আছে। যে মেমো নম্বরের উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের যে নির্দেশিকা, সেই নির্দেশিকার যে মেমো নম্বর, তার সঙ্গে কিন্তু নিয়োগপত্রের মেমো নম্বর মিলছে না। অর্থাৎ যে নির্দেশিকা মেনে নিয়োগ হওয়ার কথা, সেই নির্দেশিকারই উল্লেখ কিন্তু এই নিয়োগপত্রে থাকা উচিত, কিন্তু যে নির্দেশিকার কথা নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে সেই নির্দেশিকা কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকার যে মেমো নম্বর তার সঙ্গে ম্যাচ করছে না। এক। 2 নম্বর, বেশ কিছু নিয়োগপত্রে কোন পোস্টের জন্য তাকে নিয়োগ করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে। এই একটি কলাম এই নিয়োগপত্রে, আমি দেখানোটা খুব মুশকিল কিন্তু দেখাচ্ছি তবুও, এবং আমাদের স্ক্রিনে যে নিয়োগপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তদন্তের স্বার্থেই কিন্তু সেই নাম, ঠিকানা, স্কুলের নাম, কোন স্কুলে তিনি অ্যাপয়েন্ট হয়েছেন সেইগুলো আমরা গোপন রাখছি যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে। কিন্তু আমরা যেটা দেখানোর চেষ্টা করছি যে নিয়োগপত্রে কল্যাণ গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষর কিন্তু জলজল করছে এখন পর্যন্ত। এবং এই যে একটা কলাম নিয়োগপত্রে রয়েছে, সেই কলামটিতে পোস্ট ইন হুইচ সিলেক্টেড, অর্থাৎ কোন পোস্টের জন্য এই আবেদনকারীকে সিলেক্ট করা হলো, সেখানে কিন্তু ক্লার্ক, এইখানে ক্লার্ক লেখা রয়েছে। কিন্তু বহু এরকম নিয়োগপত্র দেখা গেছে যে নিয়োগপত্রগুলোতে কিন্তু কোনো রকমের পোস্ট উল্লেখ করা নেই, অর্থাৎ কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা উল্লেখ নেই। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এই নিয়োগপত্র, এই তথ্য ঘাটতে গিয়ে এখন পর্যন্ত বিশ্বস্ত সূত্র মারফত যা আমরা জানতে পারছি, কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে এরকম ছাপানো বহু নিয়োগপত্র তারা পেয়েছেন। বেশ কিছু নিয়োগপত্র তাদের হাতে এসছে যেগুলিতে শুধু বডিটা এক, এই মধ্যশিক্ষা পর্ষদের লোগো, সেই নিয়োগপত্রের প্যাটার্ন, মেমো নাম্বার, ডেট সব এক, বডিটাও এক, শুধুমাত্র এখানে নাম লেখা নেই। অর্থাৎ কাকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে সেই নাম লেখা নেই, কিন্তু সেখানে যারা নিয়োগকারী, কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তার স্বাক্ষর রয়েছে। এরকম বেশ কিছু ব্ল্যাঙ্ক, অর্থাৎ নাম লেখা নেই, এরকম নিয়োগপত্রও কিন্তু তদন্তকারীদের হাতে এসেছে। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে নামহীন নিয়োগপত্র কি জন্য ছাপানো হয়েছিল, এবং এই নিয়োগপত্র, নামহীন নিয়োগপত্রের পিডিএফ ফাইলও কিন্তু তদন্তকারীরা পেয়েছেন। তদন্তকারীদের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই যে স্কুল সার্ভিস কমিশনের স্ক্যাম, যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের নাম উঠে এসছে, তাদের মধ্যে একাধিক ব্যক্তির মোবাইল ফোনে পিডিএফ আকারে এই নিয়োগপত্রগুলো কিন্তু পাওয়া গিয়েছে। নিয়োগপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় একটি জিনিস, যা শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর বা মধ্যশিক্ষা পর্ষদ তাদের কাছে সংরক্ষিত থাকার কথা, অত্যন্ত গোপন বিষয় এটা। সেই নিয়োগপত্রগুলো কি করে সেই
এই শিক্ষা দপ্তরের সঙ্গে জড়িত এই যে কর্মকর্তা রয়েছেন তাদের মোবাইল ফোনে চলে গেল। এর পেছনে উদ্দেশ্যটা কি, এটা কিন্তু বোঝার চেষ্টা করছে তদন্তকারীরা। এবং এই যে নামহীন নিয়োগপত্র কেন ছাপানো হয়েছিল বা নামহীন নিয়োগপত্র মূল ফরম্যাটটাকে এক রেখে সেখানে পর্ষদ সভাপতির স্বাক্ষর সম্বলিত এই নিয়োগপত্র কেন তৈরি করা হয়েছিল, তাহলে কি একটি চক্র গড়ে উঠেছিল এই শিক্ষা দপ্তরের মধ্যেই, যে যারা এই ভুয়ো নিয়োগপত্র দিয়ে সেই কারো কাছ থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে নিচ্ছিল ভুয়ো নিয়োগপত্র প্রদান করে, এবং তার জন্যই এই সমস্ত নামহীন নিয়োগপত্র ছাপানো হয়েছিল? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। তদন্তকারীরা প্রতিটি বিষয় কিন্তু গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই নিয়োগপত্র থেকে উঠে এসছে, সেগুলো হচ্ছে যে দেখা যাচ্ছে যে যে স্কুলের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে সেই স্কুলে নির্দিষ্ট পদে ভ্যাকান্সি নেই। বহু নিয়োগপত্রের হদিশ তদন্তকারীরা এরকম নিয়োগপত্রের হদিশ পেয়েছে যেগুলো আদতে সংশ্লিষ্ট স্কুলে কোনো রকমের ভ্যাকান্সি নেই, অথচ সেই স্কুলের জন্য এই গ্রুপ সি পোস্টে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। ভ্যাকান্সি না থাকা সত্ত্বেও কেন সেই স্কুলে নিয়োগপত্র দেওয়া হলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারির পর, যেটা আপনাদের দেখালাম একেবারে নিয়োগপত্র ধরে সেখানে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষর আছে, তবে এই স্বাক্ষরটি যে প্রশ্নটা একাংশ তোলার চেষ্টা করছে শিক্ষা দপ্তরে, যে এই স্বাক্ষরটি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ডিজিটাল স্বাক্ষর, সেক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা বৈধ না অবৈধ, বা তার জন্য যার স্বাক্ষরটা তাকে দায়ী করা যায় কিনা, এই প্রশ্নগুলো আছে। এখন এই প্রশ্নগুলোরও ব্যাখ্যা কিন্তু তদন্তকারীরা দিচ্ছেন, কারণ এই যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে সমস্ত মার্কশিট সার্টিফিকেট ছাত্রছাত্রীদের দিয়ে থাকেন সেখানে যে স্বাক্ষর থাকে সেই স্বাক্ষরটাও তো ডিজিটাল স্বাক্ষর। তাহলে সেই ডিজিটাল স্বাক্ষর সম্বলিত মার্কশিট, সেই সার্টিফিকেট, সেগুলো যদি বৈধ হয় তাহলে এই নিয়োগপত্রগুলোতে ব্যবহৃত ডিজিটাল স্বাক্ষরও কিন্তু বৈধ হবে, এমনটাই কিন্তু ব্যাখ্যা আরেক মহল থেকে দেওয়া হচ্ছে। এবং ডিজিটাল স্বাক্ষর যদি কারো ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে যদি যে ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হচ্ছে লায়াবিলিটি কিন্তু তাকেই নিতে হবে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ আইনজীবীরা তারা কিন্তু জানাচ্ছেন। বিশেষ করে তিনি যখন একটি এই যে মধ্যশিক্ষা পর্ষদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভাপতির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন, ফলে এর ভিত্তিতেও এই যে ডিজিটাল স্বাক্ষর তার ভিত্তিতেও কল্যাণময় বাবু দাবি করতে পারেন যে ওই স্বাক্ষর তো আমি করিনি, ডিজিটাল স্বাক্ষর, তার লায়াবিলিটি আমি নেব কেন? এই ব্যাখ্যা কিন্তু একটা দেওয়া হতে পারে, আইনজীবীদের একাংশ কিন্তু এমনটাই মনে করছেন। তবে আইনজীবীদের সেই অংশ এটাও বলছেন তাহলে প্রতিটি নিয়োগের ক্ষেত্রে কোথাওই কিন্তু সেই একেবারে কলম দিয়ে যে সঙ্গে সঙ্গে স্বাক্ষর করে দেওয়া হয় সেই স্বাক্ষর ব্যবহার করা হয়নি। তাহলে কি বুঝে শুনেই আগাম তারা কি জানতেন যে এটা পরবর্তী সময়ে কোথাও গিয়ে গন্ডগোল তৈরি হতে পারে, পরবর্তী সময়ে কোথাও গিয়ে সমস্যা তৈরি হতে পারে, সেই জন্যই আমরা এই ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করি, সেই জন্যই আমরা এই ধরনের নিজেরা সই করব না সেখানে? এটা কি তারা জেনে বুঝেই এই ডিজিটাল স্বাক্ষরটা ব্যবহার করেছেন, নাকি না জেনেই তারা ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করেছেন? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। তাহলে কি দুর্নীতি হবে বা দুর্নীতি কোনো একটা সময় গিয়ে ধরা পড়বে আর তারপর আমরা ব্যাখ্যা দেব যাতে ব্যাখ্যা দেওয়ার সুবিধা হয়, এটা তো ডিজিটাল স্বাক্ষর, এখানে তো আমি নিজে কলম দিয়ে সই করিনি, তার লায়াবিলিটি আমার নয়, এই ব্যাখ্যাটা যাতে দেওয়া যেতে পারে তার জন্যই কি ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে নিয়োগপত্রে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। এবং এর উত্তর নিশ্চিতভাবেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা বা পার্থ চট্টোপাধ্যায় তারাই দিতে পারবেন। এবং এক্ষেত্রে এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চট্টোপাধ্যায় তাদেরকে কিন্তু মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট আপনাদের জানিয়ে দিই, এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে
সিবিআই যেমন তদন্ত করছে নিয়োগ দুর্নীতি নিয়ে, আদালতের নির্দেশে তদন্ত করছে, এবং সিবিআই এর তদন্তের আগেও বিচারপতি, প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি বাগ কমিটি, রঞ্জিত কুমার বাগের কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টও কিন্তু সিবিআই এর তদন্তে একটা গুরুত্বপূর্ণ পার্ট। কারণ সেই স্বাধীনভাবে যে তদন্ত করেছে বাগ কমিটি, সেই কমিটির রিপোর্টেও কিন্তু এই ভুয়ো নিয়োগপত্র, ভুয়ো বেআইনিভাবে নিয়োগপত্র প্রদান করা, চাকরিতে নিয়োগ করা, এই বিষয়গুলো উঠে এসছে। এবং এটাকে কোনো রকমের সূত্র কিন্তু সিবিআই হাতছাড়া করতে চাইছে না। পার্থ চট্টোপাধ্যায়কে মনে রাখতে হবে, গ্রেপ্তার করেছিল ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং এই টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রেই কিন্তু তারা তদন্ত করছিল, সেক্ষেত্রেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতদিন পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সিবিআই এর হেফাজতে ছিল না। অথচ এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত, শিক্ষা দপ্তরের নিয়োগ সংক্রান্ত সমস্ত দুর্নীতির, শিক্ষক নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ, সবগুলো নিয়োগ দুর্নীতি তদন্ত করছে সিবিআই। ফলে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি ছিল সিবিআই এর পক্ষে। আজকে আলিপুর আদালতে সিবিআই এর আইনজীবীরা সেই দাবি করেন এবং সেই তাদের পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেওয়ার এবং তাদের দাবি কিন্তু মঞ্জুর করা হয়েছে। 21শে সেপ্টেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সিবিআই হেফাজতে থাকবেন। 21শে সেপ্টেম্বর পর্যন্ত আপাতত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও সিবিআই এর হেফাজতে থাকবেন। অশোক সরকার এবং শান্তিপ্রসাদ সিনহা, তাদেরকে আগেই সিবিআই জেরা করেছে এবং এই কল্যাণময়ের গ্রেপ্তারের মধ্য দিয়ে একটা বৃত্ত পূরণ হলো বলে মনে করছে তদন্তকারীরা। কারণ এবারে এই প্রত্যেককে মুখোমুখি বসিয়ে জেরা করা যাবে এবং কেন এই উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছিল, কার নির্দেশে করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, যাবতীয় বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। একজনের বিরুদ্ধে অপরজনের যে অভিযোগ, সেই অভিযোগগুলোও কিন্তু ক্লিয়ার করা সম্ভব হবে যদি মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এবং এই প্রক্রিয়া যখন চলছে, তখন আদালতে আজকে বিস্ফোরক মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। একদিকে তিনি তো কান্নাকাটি করছেন কয়েকদিন হলো যে আমাকে জামিন দেওয়া হোক। আজকে তিনি বলেছেন আমার মামা সাহিত্যিক ছিলেন, আমি পিএইচডি করেছি, আমি একটা বড় জায়গায় কাজ করতাম, আমি রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি। এই জামিন পাওয়ার জন্য এই সমস্ত ক্রাইটেরিয়া তিনি দিচ্ছেন। কেউ পার্থ চট্টোপাধ্যায় পিএইচডি নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, ভুয়ো পিএইচডি বা তিনি সমস্ত পদ্ধতি না মেনেই পিএইচডি করেছেন, ডিগ্রি পেয়েছেন, সেটা নিয়ে তো প্রশ্ন আসেই। আচ্ছা, রামকৃষ্ণ মিশনে কেউ পড়লে তিনি এত বড় একটা অপরাধ, তার থেকে জামিন পেতে পারেন? এটা কি কোনো ক্রাইটেরিয়া হতে পারে জামিন পাওয়ার, যে আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি, আমি একটা বেসরকারি কোম্পানির বড় পোস্টে চাকরি করতাম? এগুলো কি জামিন পাওয়ার কোনো ক্রাইটেরিয়া? তাহলে কি রামকৃষ্ণ মিশনে পড়লে যে কোনো অপরাধ করা যায়? অপরাধ করলেই কি তাকে জামিন দিতে হবে? তিনি কোনো তার দোষ তার মুকুব হয়ে যাবে? এমন কি কোনো বিধি, এমন কি কোনো আইন রয়েছে দেশে? আমার জানা নেই। পার্থ চট্টোপাধ্যায় কেন এই সমস্ত ক্রাইটেরিয়া তুলে ধরেছেন যে জামিন পাওয়ার জন্য, তা এখন পর্যন্ত আমার তো বোধগম্য হচ্ছে না, আপনাদের হচ্ছে কিনা জানি না। তবে পার্থ চট্টোপাধ্যায় এসবের সঙ্গে আরেকটি বিষয় বলেছেন, যা হয়তো অনেকের নজর এড়িয়ে গেছে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, যে সময় নিয়োগ হয়েছে, যে সময় দুর্নীতির কথা বলা হচ্ছে, সে সময় আমি শিক্ষামন্ত্রী ছিলাম ঠিক, কিন্তু এই নিয়োগের বিষয়ে কোনো রকমের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না। এক্ষেত্রে এই নিয়োগের ব্যাপারে পর্ষদ নিয়োগ করেছে, স্কুল সার্ভিস কমিশন আছে, আমি কিছু জানি না, আমার হাতে নিয়ন্ত্রণ ছিল না। প্রশ্নটা হলো, তাহলে এই নিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কার হাতে ছিল? নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা দিনের আলোর মতন স্পষ্ট। কারণ ইতিমধ্যেই এই নিয়োগের বেআইনিভাবে, অবৈধভাবে নিয়োগের জন্য একাধিক চাকরি গিয়েছেন, একাধিক ব্যক্তি চাকরি হারিয়েছেন। পরেশ অধিকারীর মেয়ের চাকরি গেছে, তিনি উচ্চ আদালতে আপিল করেননি, তাকে টাকা ফেরত দিতে বলা হয়েছিল, তার মেয়ে টাকা ফেরত দিয়ে দিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে বেআইনিভাবে যে নিয়োগ হয়েছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে, সেটা প্রমাণিত। তাহলে এই নিয়োগ, বেআইনি নিয়োগগুলোকে পার্থ চট্টোপাধ্যায় যদি নিয়ন্ত্রণ না করেন, তাহলে নিয়ন্ত্রণ করত কে? আরো বড় কোনো মাথা এর সঙ্গে জড়িত রয়েছে? এই প্রশ্নটা কিন্তু আজকে
উঠেছে এবং খুব জোরালোভাবে যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এই কথা বলেছেন, সেহেতু এই প্রশ্নটা কিন্তু আগামী দিনে আরো বড় হয়ে দেখা দিল। তাহলে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া এই নিয়োগ দুর্নীতির পেছনে আর কোন কোন বড় মাথা রয়েছেন, আর কে কে এই নিয়োগ দুর্নীতিকে নিয়ন্ত্রণ করত? কারণ আজকে আদালতে সিবিআইয়ের আইনজীবীরা খুব স্পষ্ট করে বলেছেন যে নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড হচ্ছে এই পার্থ চট্টোপাধ্যায়। আবারও বলছি, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড বলেছে সিবিআই। সিবিআইয়ের বক্তব্য যে পার্থ চট্টোপাধ্যায় প্ল্যানিং করে এই শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সরকার এদেরকে ব্যবহার করতেন, করে কিভাবে কখন কোথায় দুর্নীতি করতে হবে, কোথায় কাকে চাকরিতে নিয়োগ করতে হবে, এই যাবতীয় বিষয়গুলো পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। একথা কিন্তু সিবিআইয়ের আইনজীবীরা আজকে আদালতে বলেছে। এটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিবিআই যখন বলছে পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড, আর পার্থ চট্টোপাধ্যায় তখন বলছেন নিয়ন্ত্রণ আমার কাছে ছিল না, তাহলে নিয়ন্ত্রণ কার কাছে ছিল? এটা কিন্তু খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এবং গোটা রাজ্য নয়, গোটা দেশ জুড়ে এখন সিবিআইয়ের কাছে দাবি একটাই উঠেছে বিভিন্ন মহল থেকে, যে দ্রুত এই তদন্ত শেষ করা হোক এবং কারা কারা এই নিয়োগ দুর্নীতির পেছনে জড়িত প্রত্যেককে প্রকাশ্যে আনা হোক, প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের পর বহু প্রশ্ন কিন্তু উঠেছে আজকে। যে গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত বিষয় ছিলাম কল্যাণ গঙ্গোপাধ্যায়, এই যে ৩৫০টি গ্রুপ সির নিয়োগের যে নিয়োগপত্র দেওয়া হলো, এই ৩৫০ জনের মধ্যে কমপক্ষে ২৫ জনকে কিন্তু ইমিডিয়েট তদন্তকারীরা ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই সম্ভাবনা কিন্তু রয়েছে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি। কোন কোন ২৫ জন? বিশেষ বিশেষ ক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে এই ২৫ জনকে, যাদেরকে ডাকা হবে। ডেকে তারা কিভাবে নিয়োগপত্র পেল, তারা পরীক্ষায় বসেছিল কিনা, ইন্টারভিউ দিয়েছিল কিনা, না দিলে কিভাবে নিয়োগ পেল, কারো সুপারিশে তারা চাকরি পেয়েছিল কিনা, সুপারিশ করলে কে সুপারিশ করেছিল, কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করবে সিবিআই আধিকারিকরা। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই যে যারা চাকরি করছেন বিভিন্ন স্কুলে এখন বেতন তুলছেন, তাদের কিন্তু গলা শুকিয়ে গেছে এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারির পর। এবং এই কেন্দ্রীয় তদন্তকারীরা এই গ্রুপ সির নিয়োগের ক্ষেত্রে একটি দালাল চক্রের হদিশ পেয়েছে। এই দালাল চক্র গোটা রাজ্য জুড়ে সক্রিয় ছিল এই নিয়োগের ক্ষেত্রে। এরা কি করত? এরা এই দালাল চক্রের চার মাথাকে, আবারও বলছি, দালাল চক্রের 4 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এবং তাদেরকে পার্থ চট্টোপাধ্যায়, এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই যে ৩৫০ জনের রহস্যময় নিয়োগপত্র তদন্তকারীদের হাতে এসছে, এর মধ্যে বেশিরভাগই কিন্তু উত্তরবঙ্গের বাসিন্দা। এই ৩৫০-এর মধ্যে ২% উত্তরবঙ্গের বাসিন্দা এবং তারা উত্তরবঙ্গেই চাকরি করছেন। বেশিরভাগ উত্তরবঙ্গের কোনো না কোনো স্কুলে, কেউ হয়তো আলিপুরদুয়ারে বাড়ি, তিনি চাকরি করছেন হয়তো হেমতাবাদে, কারো হয়তো হেমতাবাদে বাড়ি, তিনি চাকরি করছেন কোচবিহারে। এভাবেই কিন্তু তারা চাকরি করছেন এবং এই ৩৫০ জনের বেশিরভাগই উত্তরবঙ্গের। এবং আরেকটি বিষয় ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে, সেটা হলো এই যে নিয়োগগুলো হয়েছে গ্রুপ সির, সেক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে সব থেকে বেশি নিয়োগপত্র সম্ভবত, যা তথ্য আমরা এখনো পাচ্ছি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলার রয়েছে। সম্ভবত বললাম, কারণ এমনই আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, এই দুটো জেলার নাম বারবার করে আসছে, এখানে প্রচুর পরিমাণে এই নিয়োগ হয়েছে বেআইনিভাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়কের নামও কিন্তু ধীরে ধীরে সামনে আসতে চলেছে। এবং এই 2 বিধায়কের সুপারিশ ক্রমে
একাধিক গ্রুপ সিতে ভুয়ো নিয়োগ হয়েছে, ভুয়ো নিয়োগ বলবো না, নিয়োগ হয়েছে। 2 বিধায়ক, রাজ্যের শাসক দলের 2 বিধায়কের সুপারিশে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মারফত আমরা জানতে পারছি। এবং প্রয়োজনে সেই বিধায়কদের ডেকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এবং যে দালাল চক্রের কথা বললাম, যে 4 জনের কথা বললাম, তাদেরকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবং আপনাদের বলেই দিই, এই যে দালাল চক্র, তারা উপর মহলের সঙ্গে চাকরি প্রার্থীদের কানেকশন করিয়ে দেওয়ার বিনিময়ে মোটা টাকা কমিশন পেতেন। কমিশনের ভিত্তিতে তারা কাজ করতেন, উপর মহলের সঙ্গে চাকরি প্রার্থীদের যোগাযোগ করিয়ে দিতেন। এই দালাল চক্রের একজনের বাড়ি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। দক্ষিণ 24 পরগনার একটি স্কুলে বর্তমানে সে কর্মরত। এই 4 জন দালাল ছিলেন এবং তারা নিজেরাও কিন্তু গ্রুপ সিতে চাকরিতে ঢুকে গিয়েছেন। এবং দালাল চক্রের আরেকজনের বাড়ি উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদে। বর্তমানে আলিপুর দুয়ারের একটি স্কুলে তিনি কর্মরত। এই গোয়েন্দাদের রাডারে আরো 2 জন আছেন। এদের একজনের বাড়ি দিনাটার খামার সিতাইতে, অর্থাৎ সিতাই ব্লকের খামার সিতাই এলাকায় কিন্তু একজনের বাড়ি, যিনি আলিপুর দুয়ারের একটি স্কুলে কর্মরত। অন্য আরেকজন, তার বাড়ি শীতলকুচির মহিষমুড়িতে, শীতলকুচির মহিষমুড়ি, এমনটাই কিন্তু গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি। এবং যিনি হাওড়া সদরের একটি স্কুলে বর্তমানে কর্মরত। এদেরকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ফলে সব মিলিয়ে যারা চাকরি করছেন, বেআইনিভাবে চাকরিতে নিয়োগপত্র পেয়েছেন, বেতন তুলছেন, তাদের পক্ষে কিন্তু এই তদন্ত প্রক্রিয়া খুব একটা সুখকর হবে বলে মনে হচ্ছে না। ইতিমধ্যেই অনেকের চাকরি গেছে এবং সেই তালিকায় এই বেআইনিভাবে নিয়োগ হওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডিরও অনেকে রয়েছেন, তাদের নাম আসে কিনা সেটাই এখন দেখার। ফলে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি, এই যে নিয়োগ সংক্রান্ত জটিলতা এবং দুর্নীতি, যেভাবে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তাতে এর শেষ কোথায় তা কিন্তু বোঝা মুশকিল। সিবিআই দাবি করেছে যে গ্রুপ সির নিয়োগের ক্ষেত্রে, গ্রুপ ডির নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে 400 জনকে বেআইনিভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তারা বর্তমানে চাকরি করছেন, কমপক্ষে 400। সিবিআই সংখ্যাটাও আজকে বলেছে আদালতে। ফলে কত বড় দুর্নীতি হতে পারে তা কিন্তু কল্পনারও অতীত, এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন। এবং এই দুর্নীতির শেকড় কোন পর্যন্ত গিয়েছে সেটা কিন্তু খুঁজে বের করা অত্যন্ত জরুরি। তবে দীর্ঘ যদি লেন্দি হয় প্রসেস, দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে যদি প্রক্রিয়া চলতে থাকে, তাহলে বঞ্চিত হবেন চাকরি প্রার্থীরাই। যারা 2 নম্বরি করে পেছনের দরজা দিয়ে চাকরি পেয়েছেন, ইমিডিয়েট, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হোক। এবং সেই পদগুলোতে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা আন্দোলন করছেন, যারা যোগ্য, যাদের মেধা রয়েছে, তাদেরকে নিয়োগ করা হোক। এই প্রক্রিয়া আর বেশি দিন দেরি করাও কিন্তু সম্ভব না, কারণ বছরের পর বছর ধরে যদি প্রক্রিয়া চলে, তাহলে প্রকৃত যারা চাকরি প্রার্থী তারাই কিন্তু আরো বঞ্চিত হবেন। দীর্ঘ একটা সময়, বছরের পর বেশ কয়েক বছর সময় কিন্তু এই চাকরি প্রার্থীদের জীবন থেকে চলে গিয়েছে। ফলে আরো যদি দীর্ঘ সময় লাগে এই প্রক্রিয়া সম্পন্ন করতে, সেটা কিন্তু খুব একটা ভালো মেসেজ লোকের কাছে পৌঁছবে না। আর সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। সিবিআই অ্যারেস্ট করছে ঠিক আছে, কিন্তু দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার দাবিও কিন্তু উঠেছে, সেটা সিবিআই এর দেখা উচিত। কারণ পুরনো অনেক মামলায় দেখা গিয়েছে যে বছরের পর বছর কেটে গিয়েছে, সিবিআই কিন্তু সেভাবে সেই মামলাগুলোতে সফল হয়নি। তারা চার্জশিট দিলেও শাস্তি দিতে পারেনি বা সেই অবস্থায় পৌঁছতে পারেনি। এক্ষেত্রে যেন তেমনটার পুনরাবৃত্তি না হয়, সেদিকটাও কিন্তু মাথায় রাখা দরকার। এবং এই কল্যাণময় গঙ্গোপাধ্যায় যে দাবি করছেন তিনি স্বাক্ষর করেননি নিয়োগপত্রে, সেটা কতটা ঠিক সেটাও কিন্তু প্রকাশ্যে আসা উচিত। কি করে সিবিআই কত দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ করা যায়, সেটাই এখন প্রায়োরিটি হওয়া উচিত। এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের যাতে তাড়াতাড়ি, আরো দ্রুততার সঙ্গে চাকরিতে নিয়োগ করা যায়, সেদিকটা মাথায় রেখেই কিন্তু তদন্ত প্রক্রিয়া এগোনো
উচিত। আজ এখানেই শেষ করছি, আবার একেবারে খোলামেলা আলোচনায় আপনাদের সঙ্গে আসবো এই ময়নাতদন্ত অনুষ্ঠানে। আমরা একেবারে সাদাকে সাদা, কালোকে কালো বলবই, সে তা যাই হোক না কেন। যেমন তথ্য আমাদের কাছে আসবে কোনো রাগঢাক না রেখে সেই তথ্য আমরা আপনাদের সামনে পেশ করব। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান লিখে জানান। আপনাদের মতামত কিন্তু কাম্য। ভালো থাকবেন, শুভরাত্রি।